জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরু না আসা নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেকড়ের টানে ঘরমুখ নগরবাসী। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। 5 দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা 8 ঘণ্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ। যান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখ মানুষের দুর্ভোগ। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান করছেন লাখ লাখ হাজি। কাল ফজরের নামাজ শেষে সমবেত হবেন আরাফাতের ময়দানে। এবং 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে তথ্য পাওয়া গেছে প্রায় 8%। একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,000 সিম নিবন্ধন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের 2 দিন আগে আজ সকাল থেকেই ক্রেতা সমাগম কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ঈদের আগের 2 দিন হাট আরও সরগরম হয়ে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। এদিকে ক্রেতারা বলছেন হাটে কোরবানির পশু পর্যাপ্ত রয়েছে, তবে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হাটে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব ও পুলিশের সদস্যরাও। ঈদের বাকি দিন দুয়েক, এখনো দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসছেন বিক্রেতারা। গত 2 দিন বৃষ্টির কারণে ক্রেতা কম থাকলেও মঙ্গলবার সকাল থেকে জমে উঠতে শুরু করে রাজধানীর হাটগুলো। 2 দফা বৃষ্টি উপেক্ষা করেই হাটে আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ভিড়ও। দেখতে দেখতে হয়তো যদি মিলা যায় কিনবো আর কি, কিন্তু গরুর দাম ছাড়তেছে না। আগামী 2-3 দিন একটু যদি কমতে পারে ওই আশায় আছে আর কি। আজকে দেখছি, কিন্তু কালকে হয়তো বা আসবো। বাজারে ঘুরে দেখলাম, আমরা দাম বলছি সেগুলিতে হচ্ছে না, কিন্তু বাজারে যারা কিনে নিচ্ছে 2-1টা সেগুলি দেখা যায় হাতের নাগালের ভেতরে আছে। মোটা সোটা গরু দেখছি, অনেক সুন্দর। অন্যদিকে বিক্রেতারা আশা করছেন বুধ ও বৃহস্পতিবার কোরবানির হাটের পশু বিক্রি আরো বাড়বে। কাস্টমার প্রথম দেখাও লইলো, বৃষ্টির জন্য কাস্টমার নামে নাই। ওই 70টা গরু নিয়ে আসছিলাম আমি, এখন একটাও বিক্রি করতে পারি নাই। পর্যাপ্ত গরু আছে তো গরু বা ঢাকার লোক কিনবেও পর্যাপ্ত পরিমাণ, মোটামুটি কাস্টমার পাওয়া যাইতেছে আর কি। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেন ডিএমপি কমিশনার। ঢাকা শহরে গরু ইতস্ত বিক্ষিপ্ত থাকবে না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকবে, সেটা আমরা ইনশাআল্লাহ সকলের সহযোগিতা নিয়ে আমরা করতে পেরেছি। হাটের আশেপাশের ব্যাংকগুলো সন্ধ্যাকালে খোলা থাকবে, বন্ধের সময় খোলা থাকবে, এবং আমরা মানি স্কটের ব্যবস্থা করেছি। যে কেউ যদি নগদ টাকা পরিবহন করতে চায় আমরা পুলিশ তাকে পুনরক্ষা দিব। ঈদের আগের 2 দিন ক্রেতা উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে আশাবাদ বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতারাও চাইছেন শেষ সময়ে এসে সাধ্যের মধ্যে ভালো পশুটা কিনতে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজারে ভারতীয় গরুর আধিক্য থাকায় কিছুটা শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। প্রচুর পরিমাণ গরু আছে, কিন্তু কাস্টমার হলে 2 ঘন্টার মধ্যে গরু বিক্রি হয়ে যাবে, গরু থাকবে না, এবং গরু আসতেছে, গরু আরো আসবে। বর্ডার থেকে গরু না আসলে আমরা মোটামুটি ভাবে এটা কার্যকর করতে পারবো, লাভ করতে পারবো, সেই ধরনের আশা নিয়ে বসে রয়েছি। মানুষ মেলা বাজারে এখন বেচা কেনা হচ্ছে 2টা গরু 1,31,000 বেচলাম। ওনারা হিসাব করতেছে কি ওই যে 520 টাকা করে গোস্ত বেচে সেই হিসাবে আর কি দামটা যাচ্ছে। এই গরুটা গতবার ধরেন 80,000 টাকা ছিল, সেটা এবার 1,20,000, মানে এরকম নিজে ওরা সেল করতেছে। দাম যেটা 80,000 টাকা সেটা চাইতেছে 1.5 লক্ষ টাকা। কি করি মানুষ বলে যে 90,000 টাকা দাম করছে, এটা 1,05,000 কত আমি ছেড়ে দেবো। গরু নিয়েছি না, দাম দম হইছে না, 3.5 লিটার আমরা ছেড়ে দেওয়ার আশা আছে। বাজার ভালোই আছে, এখন আমাদের চয়েস মতন একটা গরু হলে আমরা নিয়ে যাব। গরু একটা কেজি 6 লিটার, দামটা মনে একটু কমই আছে আর কি, কেজি ভালো আর কি। দাম বেশি, কিন্তু এখনো গরু ছাড়তেছে না। প্রচুর গরু সিলেটে আসছে, প্রচুর গরু, কিন্তু তো দাম করতেছি, কেউ গরু বিক্রি কিনি হইতেছে না, ক্রেতা নাই, যার কারণে আমরা গরু বিক্রি করতে পারতেছি না। একটা গরু কালকে বনি হয়েছে আর বনি হয় নাই। এখন কি হবে বাদরির জন্য, যে ঈদের আগের দিনে বিক্রি হইতে পারে। দাম খুব কম গরুর, তো গরু আমদানি বেশি হয়েছে, চাহিদা কম, কাস্টমারও কম, গ্রামগঞ্জে বেশি গরু কিনছে, শহরের মানুষ বের হয়ে যায়, গ্রামে বেশি গরু কিনছে। হাটে কোন লোকজন আসছে না, বেচা কিনা নাই,
গরুর দাম কম। ভারত থেকে গরু ঢুকাই দিয়েছে চারদিক, এই কারণে ধরেন বেচাকেনা ঢিল হচ্ছে আপনার। দাম আমি যেটা গেস করেছিলাম তার থেকে একটু বেশি মনে হচ্ছে। আমি গ্রামের দিকে গরু দেখেছি, আমি আজকে মনে করলাম যে ওখান থেকে কিনতে পারিনি, ভাবলাম যে আজকে সিটি বাইপাসে আসবে। দর্শক, ময়মনসিংহে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে চুরখাই হাটে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, এই মুহূর্তে আমি অবস্থান করছি ময়মনসিংহ শহরের চোরখাই যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে। এই পশুর হাটে আসলে এখন ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই পশুর হাট। এখানে ক্রেতা বিক্রেতারা দুপুর থেকেই অবস্থান করছেন এবং বিশেষ করে দুপুরের দিকে বেচাকেনা তেমন না হলেও আসলে বিকেল থেকে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে। আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতা উভয়েই মানে সন্তুষ্ট চিত্তে আসলে এখানে বেচাকেনা করছেন। শুরুর দিকে আসলে বেচাকেনা তেমন না হলেও বিকেল 5টার পর থেকে এই বাজারে ব্যাপকভাবে পশুর বেচাকেনা হচ্ছে। বিশেষ করে দেশীয় যে গরু, এই গরুর সমারোহ ঘটেছে এই চোরখাই পশুর হাটে। এই পশুর হাটে ছোট, মাঝারি এবং বড় ধরনের গরু রয়েছে। এখন ছোট এবং মাঝারি গরুর চাহিদাই বেশি। আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। তারা একটা বিষয় বলেছেন যে আসলে এই বাজারে আসলে পশুর দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে। বিক্রেতারা বলছেন যে গত দুদিন তারা বৃষ্টির কারণে বাজারে পশু নিয়ে যেতে পারেননি এবং এই পশু নিয়ে যেতে না পারার কারণে আসলে একটা দামের একটা অস্থিরতা তৈরি হয়েছে। আজকে এই বাজারে যে এখানে নিয়ে এসেছেন প্রচুর পরিমাণ বিক্রেতা গরু নিয়ে এসেছেন, কিন্তু সে তুলনায় ক্রেতা নেই। ক্রেতারা যদিও আসছেন কিন্তু আসলে ক্রেতাদের চেয়ে অনেক বেশি বিক্রেতা, যার কারণে এখানে পশুর দাম অনেকটাই কমে এসেছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা তাদের সাধ্যমতো দামের মধ্যেই আসলে এখানে কোরবানির পশু তারা কিনতে পারছেন এবং খুশি হয়ে তারা তাদের কোরবানির পশু নিয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। আর বিক্রেতারা বলছেন যে আসলে 2 দিন আগে যে বাজারটা ছিল সেই বাজার দরটা এখন নেই, যার কারণে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো এই ছিল আজকের এই চোরখাই বাজারের কোরবানির পশুর হাটের সর্বশেষ অবস্থা। মৌটুসী। দর্শক, ময়মনসিংহের চুরখাই হাট থেকে কোরবানির পশুর বেচাকেনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। পবিত্র ঈদ উল আজহায় বাসা বাড়ি, রাস্তাঘাট সহ যত্রতত্র পশু কোরবানি বন্ধে উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। ইতোমধ্যে কোরবানির জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারণের কাজ শেষ হয়েছে। নগরবাসীকে এই কাজে উদ্বুদ্ধ করতে ইমাম পরিষদ, শিক্ষক সমিতি ও মাংস প্রস্তুতকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। এদিকে জনগণের সাড়া পেলে পশুর বর্জ্য ঈদের দিনে সরিয়ে ফেলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের রিপোর্ট। মন্ত্রণালয়ের নির্দেশে এবারের ঈদ উল আজহার দিনে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য স্থান নির্ধারণের কাজ সম্পন্ন করেছে খুলনা সিটি কর্পোরেশন। ইতোমধ্যে 31টি ওয়ার্ডের 43টি স্থান নির্ধারণ করা হয়েছে। ওই স্থানগুলোতে থাকবে পর্যাপ্ত সুযোগ সুবিধা। এজন্য প্রতিটি স্পটে 3 থেকে 5 জন মাংস প্রস্তুতকারী রাখা হয়েছে। এছাড়া একই স্থানে পশু জবাইকারী, পানি সরবরাহ সহ সকল সুবিধা বিদ্যমান থাকবে বলে জানান সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন। প্রত্যেকটা স্পটে 3 থেকে 5 জন করে মাংস প্রস্তুতকারী থাকবে। আপনি জবাইকারী বা মোল্লা ওখানে আপনি পাচ্ছেন। পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকছে, প্লাস আপনার যে মাঠটা আমরা ওখানে ব্যবহার করব, ওই মাঠটা ডেকোরেশনের মাধ্যমে সামিয়ানা টাঙিয়ে সুন্দর করে পরিবেশ তৈরি করা হবে। এদিকে কনজারভেন্সি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যত্রতত্র পশু কোরবানির কারণে সঠিকভাবে নগর পরিচ্ছন্ন করা সম্ভব হয় না। এজন্য নির্দিষ্ট স্থানে কোরবানি হলে সঠিকভাবে বর্জ্য অপসারণ সম্ভব হবে। রাস্তার উপর বিচ্ছিন্নভাবে এই পশুগুলো জবাই হয় এবং আমাদের এইগুলো তাৎক্ষণিকভাবে এই পশুর বর্জ্য নিয়ে আসা আমাদের জন্য খুব দুরূহ ব্যাপার হয়। নির্দিষ্ট এক জায়গায় যখন মাঠের মধ্যে এনে আমরা করব, ওই এক জায়গাতেই আমাদের আনুষ্ঠানিকতা থাকবে, একটা উৎসবের আমেজ থাকবে। আমরা সম্মিলিতভাবে আমাদের কর্মীর মাধ্যমে ওই জায়গা দিয়ে আমরা সমস্ত বর্জ্য তাৎক্ষণিকভাবে সরাই নেব। আর মেয়র জানালেন, জনগণকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে ব্যাপক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। আমরা প্রচার করব, মাইকে আমরা আমাদের লিফলেটের মাধ্যমে আহ্বান জানাবো, যাতে করে মানুষ সংগঠিত আকারে এক জায়গায় কোরবানিটা করেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বাড়িতে মাংস প্রস্তুত করতে যে টাকা খরচ হয়, সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানি করলে অর্ধেকেরও কম খরচ হবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রেল স্টেশন, লঞ্চঘাট আর বাস টার্মিনালগুলোতে। ভোর থেকেই ছিল ঘরমুখো মানুষের স্রোত। ঘরে ফেরা মানুষগুলোর আনন্দও ছিল বাঁধ ভাঙা।
আনন্দমুখর যাত্রায় উৎসবের আমেজ। কমলাপুর রেল স্টেশনে আসা হাজারো মানুষ ঘরে ফিরবেন, যেখানে অপেক্ষায় আছেন স্বজনেরা। আর এই মানুষগুলো তাদের সঙ্গে শামিল হবেন ঈদ আনন্দে। কমলাপুরে ট্রেনের শিডিউল ছিল স্বাভাবিক, তাই ঘরমুখী মানুষের বাড়ির পথে ফেরাটা ছিল অনেকটাই নির্বিঘ্ন। আমরা কুমিল্লায় যাচ্ছি ঈদ করতে, সেখানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই। দাদু দাদার সাথে একসাথে ঈদ করতে যাচ্ছি, বাবা মার সঙ্গে যাচ্ছে, তো অনেক আনন্দ লাগতেছে। অন্যদিকে ঢাকার বাস টার্মিনালগুলো থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। তবে রাজধানী থেকে বের হওয়ার মুখে কোথাও কোথাও যানজটে পড়তে হচ্ছে পরিবহনগুলোকে, যদিও সবকিছুকেই হাসি মুখে মেনে নিচ্ছেন যাত্রীরা। ফ্লাইওভার উপর দিয়ে গাড়িটা গেলে 10 মিনিটে যাওয়া যায়, ওই গাড়িটা আপনার 3 ঘন্টা লাগে আসতে। 200 টাকা ভাড়া এমনি, তারপর 100 টাকা বেশি নিচ্ছে, সময় যাচ্ছে, তারপর ভালো লাগতেছে। সদরঘাটে ভোর থেকেই দক্ষিণাঞ্চলের রুটগুলোতে ছেড়ে গেছে লঞ্চ। গত দুদিন বৃষ্টি থাকায় যাত্রী ছিল কিছুটা কম, তবে আবহাওয়া ভালো হওয়ায় আজ উপচে পড়া ভিড় ছিল লঞ্চ টার্মিনালে। দুর্যোগ আবহাওয়ার কারণে যাত্রীটা কম, আজকে থেকে দেখা যাচ্ছে যাত্রীটা একটু বাড়তি আছে। আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, ঈদ করতে যাইতেছি, অনেক ভালো লাগতেছে। লঞ্চ জার্নিটা আসলে অনেক ভালো লাগে, আর ঈদের উপলক্ষে বাড়িতে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আগামী কয়েকদিন ইট পাথরের রাজধানীকে ভুলে স্বজনদের সান্নিধ্য পাওয়ার আনন্দে বিভোর থাকবেন এই সব মানুষেরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন ঈদে ঘরমুখী মানুষ। ভিড়ের বিড়ম্বনা এড়াতে আগেভাগেই রওনা হচ্ছেন বলে জানালেন যাত্রীরা। আর স্টেশন এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্মকর্তারা। দাদু বাড়ি যাচ্ছি ঈদ করতে। পরিবার নিয়ে ঈদ করতে যাচ্ছি, এটা অবশ্যই ভালো লাগার কথা, ভালো লাগছে। সবাই মিলে ঈদ করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, একসাথে হওয়াটাই আমাদের কাছে খুবই মজার ব্যাপার। কষ্ট হলেও এটাই আমাদের মজা। আন্তনগর ট্রেনগুলোতে আমরা আজকে ৮,০০০-এর বেশি আমরা যাত্রী আজকে পরিবহন করব। এগুলো শুধু সিট ক্যাপাসিটি আমাদের। এছাড়াও আমরা শোভন শ্রেণীতে কিছু যাত্রীদের অনুরোধে আমরা স্ট্যান্ডিং টিকিট ইস্যু করে থাকি, সেক্ষেত্রে আরও অনেক বেশি যাত্রী হবে বলে আমরা আশা করছি। মলম পার্টি বা অজ্ঞান পার্টি ধরার জন্য বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তাছাড়া প্রত্যেকটি ট্রেনে টিজি পার্টির পরিবর্তে আরও অতিরিক্ত পুলিশ, রেলওয়ে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। ভোরের আলো ফুটতে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় যানবাহনের সংখ্যা বেড়েছে শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটে। এদিকে গাড়ির চাপ বাড়ায় 2 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুট হয়ে বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের 21 জেলার হাজার হাজার মানুষ। ঘাট কর্তৃপক্ষ জানায় ঈদ পরবর্তী 5 দিন পর্যন্ত কাওড়াকান্দি ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব নিয়োজিত থাকবে। এছাড়া যাত্রীদের হয়রানি বন্ধে ঘাটে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ভোর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকায়। দুপুর নাগাদ তা বেড়ে 2 কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ঘাট এলাকায় ছোট বড় 4 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। চলতি বছর এ রুটে ছোট বড় মোট 18টি ফেরি চলাচল করছে। বাংলা সময় আরো থাকছে। 3 পলাতক আসামি সহ 13 জনের বিরুদ্ধে সিলেটে শিশু রাজন হত্যা মামলার অভিযোগ গঠন। দ্রুত নিষ্পত্তির জন্য আগামী মাসে শুনানির 8টি তারিখ নির্ধারণ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ মিনায় অবস্থান করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি। কাল ভোরে ফজর নামাজের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এরই মধ্যে বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ হজ মিশন। এদিকে হজ উপলক্ষে মক্কা সহ বিভিন্ন এলাকায় নতুন করে 1 লাখ সেনা সদস্য সহ বিশেষ বাহিনী প্রস্তুত রেখেছে সৌদি প্রশাসন। সৌদি আরব থেকে টেলিফোনে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম।
মূলত গতকাল থেকে মুসল্লিদের মিনা অভিমুখে যাত্রা শুরু হয়েছে। হজের নিয়ম অনুযায়ী আজ রাতে মিনাতেই থাকবেন সকল মুসল্লিগণ। আগামীকাল ফজরের পর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিবেন তারা। বাংলাদেশ থেকে আসা 1,06,007 জন মুসল্লি সবাই এখন মিনায় তাদের জন্য নির্ধারিত তাঁবুতে রয়েছেন। ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে সময় পার করছেন তারা। এখন পর্যন্ত বাংলাদেশি মুসল্লিদের কোথাও কোনো সমস্যার কথা জানা যায়নি। বাংলাদেশি মুসল্লিদের সুষ্ঠুভাবে হজ আদায়ের জন্য বাংলাদেশ হজ মিশন থেকে মুয়াল্লিমদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। এছাড়া মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশি মেডিকেল ক্যাম্পগুলো 24 ঘন্টা খোলা রাখা হয়েছে। আমি বাংলাদেশি মুসল্লিদের সাথে কথা বলেছি, এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তুষ্ট আছেন সবাই, যদিও কয়েকটি এজেন্সির বিরুদ্ধে তারা তাঁবু ব্যবস্থাপনা নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করছেন। তবুও এই মুহূর্তে নিজেদের গুনাহ মাফ, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছেন তারা। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য এবং দেশে থাকা স্বজনদের জন্য দোয়া করছেন মুসল্লিগণ। সব মিলিয়ে এবারে হজে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কঠিন নিরাপত্তা বলয় তৈরি করেছে সৌদি প্রশাসন। দেশে 13 কোটি মোবাইল সিম কার্ডের মধ্যে প্রায় 8 ভাগ সিমের তথ্য যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে দেশের সব মোবাইল অপারেটরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 7.65% সিম কার্ডের মধ্যে 1/4 বৈধ। এছাড়া একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,117টি সিম উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। আমরা একটি এনআইডির এগেইনস্টে পেয়েছি 14,000 সর্বোচ্চ 14,117টি সিমের রেজিস্ট্রেশন। মাত্র 7.65% ডেটার এগেইনস্টে এই চিত্রটা। এটা তুলে ধরছি এই জন্য যে আমাদের গ্রাহক যারা আছেন তাদেরকে একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে, কারণ আপনি জানেন না যে এগুলো আপনার এনআইডির এগেইনস্টে এগুলো রেজিস্ট্রেশন করে কত রকমের অপকর্ম হচ্ছে, অপহরণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, জঙ্গি তৎপরতা হচ্ছে। কাজেই গ্রাহকগণ যেন সতর্ক হন। 5 দফা দাবিতে টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের শ্রমিকরা। এতে দিনভর যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখ মানুষ। এদিকে দাবি মেনে না নেওয়া হলে আগামীকাল সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা। সকাল 10টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা সড়ক ও রেল লাইনে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে রেল লাইন থেকে অবরোধ তুলে নেয় তারা। শ্রমিকদের অভিযোগ, গত 14 সপ্তাহ ধরে বেতন বোনাস সহ কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। পরে সন্ধ্যা 6টায় নির্ধারিত সময়ে কর্মসূচি শেষ করেন শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে যশোর ও খুলনাগামী শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। আজ প্রায় 4 মাস যাবৎ কোনো বিল বেতন নেই। আমরা খুব বিপদের মুহূর্তে আছি, যার জন্য এই আন্দোলন। আমার ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে ঈদ করব, কি করে বাঁচবো? হ্যাঁ, লেখাপড়ার কোনো খরচ জোগাতে নেই, ঈদ করারও কোনো অবস্থা নেই আমাদের। আসলে তো জনদুর্ভোগ মানে চরম আকারে। যেমন আজকে আমার ব্যাংক করবো, ব্যাংক করে আমার ব্যাংকেতে টাকা এনে তো আমার কর্মচারীদের দিতে হবে, হয়তো গাড়ি নিয়ে ব্যাক করা দিচ্ছে। রওনা করছি যশোর থেকে, আলিম জুট মিলের ওই পাশে এসে নামাই দিছে। ওইখান থেকে এই যে হেঁটে যাচ্ছি, আমার হাঁটার কোনো ক্যাপাসিটি নাই। খুলনা আসছে, আসার পরে দেখি যে এখানে অনেক যানজট শুরু হয়ে গেছে, শ্রমিকরা অবরোধ করতেছে, তার জন্য বাস আর আসতেছে না। শিশু রাজন হত্যা মামলায় 13 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিলেটের মহানগর দায়রা জজ আদালত। আসামিদের মধ্যে 3 জন এখনো পলাতক রয়েছে। পুলিশ জানায়, সকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে চার্জশিটভুক্ত 10 আসামিকে হাজির করা হয়। প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা পলাতক 3 আসামি সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। একই সাথে শিশু রাজনের লাশ গুম করার দায়ে 4 জনের বিরুদ্ধে আলাদাভাবে আরেকটি চার্জ গঠন করা হয়। এছাড়া এই মামলার 4 আসামি আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে দেওয়া হয়। এদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য 1 অক্টোবর থেকে শুনানির মোট 9টি তারিখ নির্ধারণ করেছেন আদালত। 8 জুলাই সিলেটের কুমারগাঁও এলাকায় চোর সন্দেহে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। দ্রুত টার্মিনালে যায় গঠন হয়, যেভাবে চলে এভাবে যদি চলে আমার বাচ্চার আত্মায় শান্তি হবে। আমরা
আমার আত্মায় সন্তুষ্ট হব। এই মামলায় 13 জন মোট চার্জশিটের আসামি, 3 জন পলাতক। সকল আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং 4 জন আসামি, ময়না চৌকিদার সহ 4 জন আসামি, তাদের বিরুদ্ধে দণ্ডবিধি 201 ধারায় লাশ গুম করার চেষ্টার কারণে অভিযোগ গঠন করা হয়েছে। নরসিংদীতে মাদ্রাসা ছাত্র মাহফুজ আহমেদ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাতেমা নজিব এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, মাদক ব্যবসায় বাধা দেয় 2011 সালের 10 নভেম্বর মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের সাত্তার মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে মাহফুজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে স্থানীয় ফরিদ মিয়াকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। এদিকে গাইবান্ধা স্কুল ছাত্র আশরাফুল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 2003 সালে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় 6 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে মামলার প্রধান আসামি শফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সহ 4 আসামিকে বেকসুর খালাস দেন বিচারক। এদিকে এই মামলার অপর এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দেশে আইনের শাসন থাকলে টাঙ্গাইলের সাধারণ জনগণের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালাতে পারত না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের তিনি কথা বলেন। মাকে অপমান করছে, লাঞ্ছিত করছে, তার প্রতিবাদে ছাত্ররা দাঁড়িয়েছে। ছাত্ররা জনগণ তারা কি করছিল? তারা কি গুলি করছে? তারা কি গ্রেনেড মারছে, বোমা মারছে? তা তো করেনি। তো মানুষ মারা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা মাছি মারার চেয়ে মানুষ মারা সহজ হয়। দেশে সুশাসন থাকলে হতো না। আমি বারবার বলছি, সুশাসন অভাব দেশে। অ্যাডমিনিস্ট্রেশনের বলতে ধরতে কিছু নেই। যেখানে অ্যাডমিনিস্ট্রেশন নেই, সুশাসন নেই, এ ধরনের ঘটনা ঘটবেই। বৃহত্তর চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের টয়লেট ব্যবস্থা না থাকায় শুধুমাত্র বয়ঃসন্ধিকালীন সময়ে স্কুল থেকে ঝরে পড়তে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। সেই সঙ্গে শিক্ষার্থীদের অসচেতনতা যেমন রয়েছে, তেমনি রয়েছে বয়ঃসন্ধিকালীন সময়ে প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে না পাওয়া। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটগুলোকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কিশোরীদের জন্য উপযোগী করার আহ্বান শিক্ষাবিদদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর পর্যন্ত বয়ঃসন্ধিকালীন সময় হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী প্রাইমারি শিক্ষা অতিক্রম করে মাধ্যমিক শিক্ষা স্তরে যাওয়ার সময়টিতেই কিশোরীরা বয়ঃসন্ধিকালীন সময় শুরু করে। এই অবস্থায় তাদের দিনের বেশিরভাগ সময় কাটে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এই সময়টিতে কিশোরীদের পোহাতে হয় সবচেয়ে বেশি দুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠান থাকছে না ভালো টয়লেট, অন্যদিকে হাতের কাছে পাওয়া যায় না প্রয়োজনীয় উপকরণ। এতে অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেয়। সমস্যা হয়, তাই স্কুলে যাই না। অনেক সময় দেখা যায় ওই চিন্তাগুলো করতে করতে আমরা অনেক সময় নিজেদের লেখাপড়ার দিকে ধ্যান দিতে পারি না। স্কুলের মধ্যে দেখা যায় কি বাথরুমটা ভালো না, তো বাথরুমটা ভালো না থাকলে আমাদের কি কোনো উপায় আছে? এছাড়া গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়ে উভয়কেই একই টয়লেট ব্যবহার করতে হয়, যা বয়ঃসন্ধিকালীন সময় অতিক্রম করা একজন কিশোরীর জন্য চরম বিব্রতকর। কোনো প্যাড স্যানিটেশন এরকম দেওয়ার মতন নাই, তখন তারা ওই সময়টাতে বাড়িতেই থাকে। বর্তমানে পাঠ্যপুস্তকে যেগুলো আছে ওগুলো আমি মনে করি একদম কম। আমি মনে করি এইটাতে আরো পাঠ্যপুস্তকে মানে ডিটেলসে দেওয়া দরকার। শিক্ষাবান্ধব পরিবেশ মানে তার পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম আছে কিনা, টয়লেট আছে কিনা, যদি সেখানে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা যদি সেখানে
এই ওয়াশরুমগুলো না থাকে বা টয়লেটের ব্যবস্থা না থাকে, অটোমেটিক্যালি সেগুলো নেতিবাচক প্রভাব তো পড়বেই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব জানালেন, বোর্ডের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় টয়লেটের বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বয়ঃসন্ধিকালে সে কিশোর কিশোরীর জন্য কিন্তু টয়লেটটা স্বাস্থ্যগত একটা বড় বিষয়। কিশোর কিশোরী কিন্তু তার পুরো জীবনটা নির্ভর করে এই সময়টাতে, এই জন্য এটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। সরাসরি ইনস্ট্রাকশন, সরাসরি কথাবার্তা, যে একটা ছেলে বাসাতে বাড়িতে থেকে যেভাবে টয়লেট পায় স্কুলও তার সেরকমই পেতে হবে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আর এই বোর্ডের অধীনে রয়েছে প্রায় 3000 নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীর সংখ্যা অন্তত 5 লাখ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেনাপোলের 16টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। সকালে সীমান্তবর্তী শার্শা উপজেলার বাহাদুরপুর সড়ক থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি নিয়ে যাচ্ছিল হানিফ। খবর পেয়ে বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার জুতার মধ্যে লুকিয়ে রাখা 16টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এদিকে 1 কেজি 600 গ্রাম ওজনের উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। অভিযানে একজন আনুমানিক 35 বছর বয়সের একজন ব্যক্তি আটক হন। পরবর্তীতে তার বিভিন্ন জায়গায় তল্লাশি করে সর্বশেষ তার স্যান্ডেলের সোলের ভিতরে আমরা 16টি গোল্ডের বার উদ্ধার করতে সক্ষম হই, প্রতিটা 100 গ্রামের। তাতে আপাতত মনে হচ্ছে 1 কেজি 600 গ্রাম। মৌলভীবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে রেজ্জাক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। গত রাতে কমলগঞ্জ উপজেলার ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় কদর মিয়ার বাড়িতে গেলে ডাকাত সন্দেহে রেজ্জাক ও সাইফুলের ওপর হামলা চালায় বাড়ির লোকজন। এ সময় পিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে দুজনই মারাত্মক জখম হন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে রেজ্জাকের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তারা এই ঘটনাটা ঘটিয়েছে, ওদের একটা চেষ্টা করেছে যে এটা যে ডাকাতির ঘটনাকে কথা বলেছে, আসলে প্রকৃতপক্ষে ডাকাতির ঘটনা না, এটা ওই প্রেমের সম্পর্কের জের ধরেই সে ওখানে যায়। আর এইটা পূর্ব থেকে এটা চলে আসছে। এই ঘটনা নিয়ে 1.5 বছর ধরেই ওদের দুই পরিবারের সাথেও সমস্যা ছিল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরু না আসা নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেকড়ের টানে ঘরমুখ নগরবাসী। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। 5 দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ। যান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান করছেন লাখ লাখ হাজি। কাল ফজরের নামাজ শেষে সমবেত হবেন আরাফাতের ময়দানে। এবং 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে তথ্য পাওয়া গেছে প্রায় 8%। একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,000 সিম নিবন্ধন। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS কোন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।